ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন থমকে গিয়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাবরের ন্যায় আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছো, অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছো, এজন্য তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে তোমরা MT2 পরীক্ষা সম্পন্ন করেছো সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে। সামনে মেবি তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে তোমাদের হাফ ইয়ারলি অনলাইন হাফ ইয়ারলি পরীক্ষার আয়োজন করা হবে, আর সেজন্যই আজকে মূলত আমার নতুন করে অনলাইন ভার্চুয়াল ক্লাসে যোগদান করা। আজকে থেকে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস নিয়ে আমি পরবর্তী অবশিষ্ট সিলেবাসের অংশটুকু আমি শেষ করতে চাই। এজন্য সকলে আমাকে সহযোগিতা করবে, আর অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে, কমেন্টস করবে, কোনো না বুঝতে পারলে কমেন্টসে জানাবে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে অনলাইনে কমেন্টসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের নির্ধারিত টপিকসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি গ্রাফ অঙ্কন করেছি। এই গ্রাফটি হচ্ছে অ্যামাগা কার্ভ, অ্যামাগা বক্র। আমি চিত্রের নাম দিয়েছি আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতি। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। এর আগে আমি তোমাদেরকে আদর্শ গ্যাস কি এবং আদর্শ গ্যাস সংক্রান্ত যে যাবতীয় প্রবলেম এবং থিওরিটিক্যাল প্রবলেম, সেগুলো আমরা সমস্যাগুলো সমাধান করেছি। আজকে মূলত আমরা বাস্তব গ্যাস নিয়ে কথা বলবো, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুতি প্রদর্শন করে এইটা নিয়ে আলোচনা করব। কোন কোন শর্তে আমরা বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাতে পারবো, সেই শর্তগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কথা বলবো আমরা এখান থেকে সংকোচনশীলতার গুণাঙ্ক বা পেষণ মাত্রা, এই ডেফিনেশন থেকে আমরা কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো সেই বিষয় নিয়েও আমরা আজকে কথা বলতে চাই। তো চলো আমাদের প্রথম কথা হোক বাস্তব গ্যাস নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন আদর্শ গ্যাস নিয়ে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্রসমূহ বিশেষ করে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি ভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। আমি আবারও বলছি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্রসমূহ পুরোপুরি ভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আর বাস্তব গ্যাস হবে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ বিশেষ করে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র প্রভৃতি
পুরোপুরিভাবে বা সম্পূর্ণরূপে মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। আমি যদি বাস্তব গ্যাসের সংজ্ঞাটা যদি একটু দিতে চাই, তাহলে একটু খেয়াল করো। বাস্তব গ্যাস, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে ও চাপে গ্যাসের সূত্রসমূহ পুরোপুরিভাবে অথবা আমরা দিতে পারি সম্পূর্ণভাবে মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ সম্পূর্ণভাবে মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বেশ একটা বিষয় জানতে পারলাম যে বাস্তব গ্যাসগুলো যারা তারা গ্যাসের সূত্রসমূহ 100% মেনে চলে না, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কিছু নেই, এটি একটি কাল্পনিক গ্যাস মাত্র, এটিও তোমরা ইতোমধ্যে অবগত রয়েছ। আর বাস্তব গ্যাসগুলো কোনগুলো? যেমন হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, সালফার ডাই অক্সাইড গ্যাস প্রভৃতি গ্যাসগুলো হলো বাস্তব গ্যাস। তো আমরা যদি বাস্তব গ্যাসের উদাহরণ দেই, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি, অর্থাৎ এগুলো হচ্ছে মূলত বাস্তব গ্যাসের উদাহরণ। আশা করি তোমরা বাস্তব গ্যাস কি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা বাস্তব গ্যাসের কিছু বৈশিষ্ট্য জানবো। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। আমরা এবার কিছু বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলে প্রথমে আমরা বলবো যে এদের আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। এদের আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান, এই কথাটা বলবো। তাহলে বাস্তব গ্যাসের আকর্ষণ বা বিকর্ষণ বল রয়েছে। এরপরে আমরা আসি গ্যাসের আয়তনের তুলনায় গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলোর নিজস্ব আয়তন অতিশয় নগণ্য নয়। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে গ্যাসের আয়তনটা একেবারে নগণ্য নয়, অর্থাৎ কিছু না কিছু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন রয়েছে।
ঠিক একইভাবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে যতই আকর্ষণ বলটা কম থাকুক না কেন, কিছু না কিছু আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স অবলিক রিপালশন রয়েছে। অর্থাৎ গ্যাস মাত্রই তার মধ্যে কিছু না কিছু আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকবে। গ্যাস মাত্রই সে যতটাই আয়তনে নগণ্য হোক না কেন, তার কিছু না কিছু আয়তন সেটি পাত্রের দখল করে নেবে। তো এবারে আমরা 3 নাম্বার বৈশিষ্ট্যে আসি। এটি P প্লাস m স্কয়ার a ভাগ v স্কয়ার ইন্টু v মাইনাস nb ইজ ইকুয়াল টু nRT এই সমীকরণ মেনে চলে। এই সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বাস্তব গ্যাস এটি P প্লাস m স্কয়ার a ভাগ v স্কয়ার ইন্টু v মাইনাস nb ইজ ইকুয়াল টু nRT এই সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া তোমরা আরো কিছু কতিপয় বৈশিষ্ট্য শিখবে, তার মধ্যে 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে। এখানে আমি একটু বলে দিচ্ছি যে বাস্তব গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এরা সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়। যেখানে বলা হয়েছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক, কিন্তু এখানে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়। অর্থাৎ সংঘর্ষের ফলে বাস্তব গ্যাসের অণুগুলোর কিছু না কিছু শক্তির হ্রাস ঘটে। যেখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে গ্যাসের অণুগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং এদের মধ্যে সংঘর্ষের ফলে কোনো শক্তির হ্রাস বা ক্ষয় ঘটে না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে শক্তির হ্রাস ঘটবে সংঘর্ষের ফলে। এরূপ তোমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পেলে এবং আরো একটি কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতার গুণাঙ্ক অর্থাৎ পেষণ গুণাঙ্ক অথবা সংকোচনশীলতার মাত্রা অথবা পেষণ মাত্রা ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি জেড, এই জেড দ্বারা সংকোচনশীলতার গুণাঙ্ক অথবা সংকোচনশীলতার মাত্রা অথবা পেষণ গুণাঙ্ক অথবা পেষণ মাত্রাকে বোঝানো হয়। এটিকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। জেটের মান যদি 1-এর চেয়ে বড় হয় অথবা জেটের মান যদি 1-এর চেয়ে ছোট হয়, জেটের মান যদি 1-এর চেয়ে বড় হয় অথবা 1-এর চেয়ে ছোট হয়, তাহলে ওই গ্যাসটি হবে বাস্তব গ্যাস। যদি জেটের মান 1-এর সমান হয় তাহলে গ্যাসটি হবে আদর্শ গ্যাস। আর যদি জেটের চেয়ে বড়, 1-এর চেয়ে বড় জেটের মান যদি 1-এর চেয়ে বড় কিংবা 1-এর চেয়ে ছোট হয় তাহলে সেটি অবশ্যই বাস্তব গ্যাস হবে। যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, আর যদি 1-এর চাইতে কম হয় তাহলে আমরা বলি ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। প্রশ্ন হলো কোথা থেকে এটা ধনাত্মক বা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে? আমি বলবো এটি আদর্শ গ্যাস থেকে ধনাত্মক বা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যাশা করছি তোমরা এখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে যে মৌলিক ক্যারেক্টারিস্টিক্স এর যে ডিফারেন্স, এটা তোমরা এখন করতে পারবে। আদর্শ গ্যাসের ভিতরে যে বৈশিষ্ট্য সমূহগুলো রয়েছে, বাস্তব গ্যাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এখন আমি সরাসরি চলে যাব এই বাস্তব গ্যাস নিয়ে যে বিজ্ঞানী অ্যামাগা যে বক্ররেখা অঙ্কন করেছেন, আমি সেই বক্ররেখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমি তোমাদেরকে পেষণ গুণাঙ্ক কিংবা পেষণ মাত্রা নিয়ে কথা বলবো তোমাদের নিয়ে। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত গ্রাফে। তো ইতিমধ্যে আমি তোমাদের সুবিধার্থে গ্রাফটা অঙ্কন করে ফেলেছি। এখন আমরা গ্রাফটায় কি বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করব। তোমরা যদি এই গ্রাফটা এখন খুব মনোযোগ দিয়ে শোনো, আমি প্রত্যাশা করব তোমরা বই খুললে
এখান থেকে ডিটেইলস তোমরা বইটা পড়লে বুঝতে পারবা। আর এখন আমি যদি বুঝিয়ে দেই তাহলে তোমাদের জন্য বই পড়াটা খুবই ইজি হয়ে যাবে। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে এক্স অক্ষ বরাবর, প্রথমে আমি দেখাচ্ছি যে এক্স অক্ষ বরাবর চাপ ধরা হয়েছে, আর চাপের একক অ্যাটমসফিয়ার। আর ওয়াই অক্ষ বরাবর চাপ এবং আয়তনের গুণফল ধরা হয়েছে। আর চাপ আমি এখানে কিছু স্কেল করে রেখেছি, 200 অ্যাটমসফিয়ার, 400, 600, 800, 1000, 1200, এভাবে পর্যায়ক্রমে 200 ডিফারেন্সে আমরা চাপটাকে দাগাঙ্কিত করেছি এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর এই পজিশনটাকে আমি অন ধরেছি, চাপ এবং আয়তনের গুণফল। আর এটা অনেক চাইতে বড় আর অনেক চাইতে ছোট, অর্থাৎ এই অন বরাবর উপরে যদি যায় তাহলে সেটাকে আমরা বলবো একের চেয়ে বড়, অর্থাৎ এটা এক। আর যদি এটার চেয়ে নিচে আসে তাহলে আমি বলবো একের চেয়ে ছোট। যদি এই জেটের মান সংকোচনশীলতার গুণাঙ্ক জেড ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ সেটি হবে আদর্শ গ্যাসের রেখা। আমরা যে ডট 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 দ্বারা চিহ্নিত করেছি এটি মূলত আদর্শ গ্যাসের জন্য। আর এই যে আমরা কার্ভ দেখতে পাচ্ছি, একটি হিলিয়াম গ্যাসের জন্য, একটি কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য, একটি অক্সিজেন গ্যাসের জন্য, একটি নাইট্রোজেন গ্যাসের জন্য। আর এই যে আমরা গ্যাসগুলো দেখতে পাচ্ছি, এই গ্যাসগুলোকে আমরা বলছি বাস্তব গ্যাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আদর্শ গ্যাসের যে রেখাটা, এই যে ডট 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 দিয়ে যে বোঝানো হয়েছে, আদর্শ গ্যাসের যে রেখাটি, এই রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ আদর্শ গ্যাসের রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। আর বাস্তব গ্যাসের রেখাগুলো দেখো আঁকা বাঁকা আছে, যে কখনো নিচে নেমেছে, কখনো নিচে নেমে আবার সোজা উঠেছে, আবার কখনো ডাইরেক্ট সোজা উঠেছে। অর্থাৎ এগুলো হচ্ছে বাস্তব গ্যাসের রেখাসমূহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে বাস্তব গ্যাসের রেখাগুলো কেন আদর্শ গ্যাসের রেখা হতে কেন বিচ্যুতি প্রদর্শন করলো, কারণ কি, এর ব্যাখ্যা এখন আমরা শিখব। তাহলে এই চিত্রে আমরা নাম দিতে পারি যে আদর্শ আচরণ থেকে, এই চিত্রের নাম দিতে পারি আমরা যে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতি, ব্যাস, আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতি। তো প্রথমে আমি তোমাদেরকে একটা বিষয় ধারণা দিব। এই যে কতগুলো আমরা গ্যাস দেখতে পাচ্ছি, হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের মধ্যে সবচাইতে ভর বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাসের। আমি আবারও বলছি, এখানে তোমরা যতগুলো গ্যাস দেখতে পাচ্ছ এই সবগুলো বাস্তব গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর সবচেয়ে বেশি, অর্থাৎ 44। আর যার ভর বেশি তার আকার বড় হয়, আর যার আকার বড় হয় আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে সে বেশি মাত্রায় সংকুচিত হবে। আমি আবারও বলছি, যার ভর বেশি তার আকার বড় হবে, আর যার আকার বড় তাকে চাপ প্রয়োগ করলে বেশি মাত্রায় সংকুচিত হবে। পক্ষান্তরে আমরা জানি যার ভর কম তার আকার ছোট হয়, আর আকার ছোট হলে আমি চাপ প্রয়োগ করলে তার সংকোচনশীলতার মাত্রা যার ভর বেশি তার তুলনায় অপেক্ষাকৃত কম হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা ব্রেন খাটাও, একটু তোমরা থিঙ্কিং করো, যে একটু চিন্তা করো যে বিষয়টা আমি কি বললাম। আমি বলেছি যে যার ভর বেশি তার আকার বড় হবে, আর যার আকার বড় হবে চাপ প্রয়োগ করলে অধিক মাত্রায় সংকুচিত হবে, আর যার ভর কম তার আয়তন কম হবে, আকার কম হবে, চাপ প্রয়োগ করলে কম মাত্রায় সংকোচনশীল হবে, কম মাত্রায় সংকুচিত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি সংকোচনশীল হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস,
অর্থাৎ এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য, এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য। কারণ এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর সবচেয়ে বেশি, এর আকারও সবচেয়ে বেশি, ফলে এটির সংকোচনশীলতাও সবচাইতে বেশি, এজন্য এটি বেশি অবতল অংশ সৃষ্টি করেছে। অর্থাৎ যে যত বেশি সংকোচনশীল সে তত বেশি এখানে অবতল অংশ সৃষ্টি করেছে। এরপরে অক্সিজেন দেখো, এটা হলো অক্সিজেনের জন্য, কারণ কার্বন ডাই অক্সাইডের পরেই অক্সিজেনের অবস্থান। অর্থাৎ অক্সিজেনের সংকোচনশীলতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম, কিন্তু নাইট্রোজেনের চেয়ে বেশি, যার কারণে প্রথমে দেখো নাইট্রোজেনের অবতল অংশ, এরপরে দিয়েছি আমি এরপরে অক্সিজেনের অবতল অংশ, এরপরে হচ্ছে নাইট্রোজেনের অবতল অংশ। এর মানে যার ভর সবচেয়ে বেশি তার অবতল অংশ সবচেয়ে বেশি, যার ভর তুলনামূলকভাবে কম তার অবতল অংশও কম, তার অবতল অংশও কম। অর্থাৎ আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম? আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে যার ভর বেশি তার সংকোচনশীলতা বেশি, এজন্য বেশি মাত্রায় সংকোচনশীল হয়েছে, অর্থাৎ বেশি মাত্রায় অবতল অংশ সৃষ্টি করেছে। এরপরে আসি হিলিয়ামের কথা এবং নাইট্রোজেনের কথা, নাইট্রোজেন না, হিলিয়াম এবং হাইড্রোজেনের কথা। আমি আবারও বলছি, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের কথা বলি, যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস কোনো অবতল অংশ সৃষ্টি করেনি কেন? তাহলে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস এই দুটি গ্যাসের আকার তুলনামূলকভাবে কম, এদের ভর কম, এদের আকার বা আয়তনও তুলনামূলকভাবে কম, ফলে চাপ প্রয়োগ করলে হাইড্রোজেন এবং হিলিয়াম সহজে সংকোচনশীল হয় না। অর্থাৎ যখন আমরা চাপ প্রয়োগ করি তখন এদের মধ্যে বিকর্ষণ অর্থাৎ রিপালশন বেড়ে যায়, বিকর্ষণ বা রিপালশন বেড়ে যায়, যার কারণে এরা সরাসরি উপরের দিকে উঠতে থাকে। এরা সরাসরি বিকর্ষণের কারণে উপরের দিকে উঠতে থাকে, বিকর্ষণের কারণে উপরের দিকে উঠতে থাকে। আমি আবারও বলছি যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেন এবং অক্সিজেন এদের আকার তুলনামূলকভাবে বড় হওয়ার কারণে চাপ প্রয়োগ করায় এরা সংকোচনশীল হয়েছে। সংকোচনশীল হতে হতে একটা সর্বনিম্ন মানে পৌঁছার পর এদের যখন আর আয়তন কমে না, তখন তাদের মধ্যে বিকর্ষণটা বেশি কাজ করে, আর বিকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে এরা পুনরায় আবার উপরের দিকে উঠতে থাকে। তো প্রথমে সংকোচনশীল হচ্ছে, এরপরে একটা সর্বনিম্ন মানে আসার পর আবার যতই চাপ বৃদ্ধি করা হয় ততই উপরের দিকে উঠতে থাকে। আর হিলিয়াম এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সংকোচনশীলতা নাই বললেই চলে, একদম কম, ফলে এদের মধ্যে বিকর্ষণ ঘটে, এদের সংকোচনশীল হওয়ার কোনো সুযোগ থাকে না, যার কারণে এরা সরাসরি আদর্শ গ্যাসের উপর দিয়ে চলে যায়। আর বাকি যে তিনটা গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, প্রথমে আদর্শ গ্যাসের নিচে আসে, এটাকে আমরা বলি অবতল অংশ, এরপর আদর্শ গ্যাসকে ভেদ করে উপরের দিকে চলতে থাকে। এখানে দুই ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি, একটি হলো ধনাত্মক বিচ্যুতি, অন্যটি হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। এখন প্রশ্ন হলো ধনাত্মক বিচ্যুতি কি? যে সমস্ত রেখাগুলো আদর্শ গ্যাসের রেখার উপর দিয়ে গিয়েছে, যে সমস্ত রেখাগুলো আদর্শ গ্যাসের রেখার উপর দিয়ে গিয়েছে সেগুলোকে আমরা বলছি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। আর যে সমস্ত রেখাগুলো অবতল অংশ প্রথমে আদর্শ গ্যাসের রেখার নিচে এসেছে তাদেরকে আমরা বলি ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এখন বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে রেফারেন্স করছি, অ্যাডভাইস করছি, তোমরা তোমাদের হাতের নিকট যে বইটি রয়েছে, অর্থাৎ আমাদের কলেজ থেকে যে বইটি তোমাদেরকে টেক্সট বুক হিসেবে বলা হয়েছে এবং রেফারেন্স হিসেবে বলা হয়েছে, সরোজকান্তি সিংহ হাজারি ও হারাধন নাগ, এই বইটি তোমরা খুব সুন্দরভাবে তোমরা রিডিং পড়বে, দেখবে তোমাদের যে একটা জ্ঞান হবে, ওই জ্ঞানের সাথে এই আমি আজকে যে তোমাদের বিষয়টি বুঝালাম এটাকে তোমরা যদি সমন্বয় করো, আমি আশা করছি এই অ্যামাগা বক্র নিয়ে তোমার কোনো কথা আর থাকবে না। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। এরপরে আমরা আসি
বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ। আদর্শ আচরণের বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণের শর্ত সমূহ। অর্থাৎ কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণের শর্ত, অর্থাৎ কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। 1 নম্বর, নিম্ন চাপে শর্ত। 1 নম্বর হচ্ছে নিম্ন চাপে। 2 নম্বর হচ্ছে উচ্চ তাপমাত্রায়। অর্থাৎ নিম্ন চাপে আর একটা হচ্ছে উচ্চ তাপমাত্রায়। এখন তোমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় কিভাবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আমি তোমাদের প্রথমেই একটা যদি চিত্র অঙ্কন করে আমি একটু বুঝাই, তাহলে আশা করি তোমাদের জিনিসটি বুঝতে সুবিধা হবে। ধরি একটি গ্যাস পাত্র, এই গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য গ্যাসের অণু রয়েছে। এখন আমি যদি চাপ হ্রাস করি, চাপ নিম্ন অর্থাৎ নিম্ন চাপ, অর্থাৎ আমি যদি এই পাত্রের চাপ যদি কমায় দেই নির্দিষ্ট তাপমাত্রায়, আমি আবারও বলছি, আমি যদি নির্দিষ্ট তাপমাত্রায় আমি যদি চাপকে কমিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাপমাত্রা আমার নির্দিষ্ট, আমি চাপ কমিয়ে দিচ্ছি, তাহলে চাপ কমায় দিলে গ্যাসের ভিতরে যে অণুগুলো রয়েছে, এই অণুগুলো একটা গ্যাসের অণু আর একটা গ্যাসের অণু থেকে দূরে দূরে সরে যাবে। আলটিমেটলি গ্যাসের আয়তন বেড়ে যাবে। আবারও বলছি, তাপমাত্রা যদি নির্দিষ্ট তাপমাত্রায় চাপ যদি কম থাকে তাহলে গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে সরে যাবে। আর গ্যাসের অণুগুলো যখন অনেক দূরে দূরে সরে যাবে, তখন আমরা বলতে পারবো যে গ্যাস পাত্রের টোটাল আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। অর্থাৎ অত্যন্ত নগণ্য হলে আমরা গ্যাসের আয়তনটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো, গ্যাসের নিজস্ব আয়তনটাকে আমরা নেগলেক্ট করতে পারবো। অর্থাৎ গ্যাসের আয়তনকে আমরা ভি ধরতে পারবো, যা কিনা আদর্শ গ্যাসের আয়তনের মতো। আবার যখন গ্যাস পাত্রের আয়তনটা অনেক বেড়ে যাবে, তখন গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে সরে যাওয়ায় তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল থাকবে না বললেই চলে, যা কিনা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আবার আমি যদি উচ্চ তাপমাত্রার কথা বলি, চাপ যদি নির্দিষ্ট থাকে, যদি উচ্চ তাপমাত্রা যদি আমি প্রয়োগ করি, আর চাপ যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে গ্যাসের অণুগুলো তাপ শক্তি শোষণ করে কম্পন সৃষ্টি করবে, ভাইব্রেট হতে থাকবে। ফলে গ্যাসের অণুগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে।
অ্যাজ এ রেজাল্ট গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকবে। অর্থাৎ একটা গ্যাসের অণু থেকে আরেকটা গ্যাসের অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ ইন্টারমলিকিউলার যে ডিসটেন্স এটা বেড়ে যাবে। ফলে অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পাবে। আলটিমেটলি যখন গ্যাসের অণুগুলোর ভিতরে আকর্ষণ বল যখন হ্রাস পাবে, ঠিক তখন গ্যাসের অণুগুলোর ভিতরে আকর্ষণ বিকর্ষণ বল তেমন কাজ করবে না বলে চলে। অর্থাৎ গ্যাসের অণুগুলোর ভিতরে তেমন আকর্ষণ বলও থাকবে না, বিকর্ষণ বলও থাকবে না, যা কিনা আদর্শ গ্যাসের আকর্ষণ বিকর্ষণ বলের ন্যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় এই দুটি শর্তে আমরা বাস্তব গ্যাসগুলোকে আদর্শ আচরণের মতো করতে পারবো। অর্থাৎ নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করছি তোমরা খুব সহজেই এখন এই টপিকসটা বুঝতে পারবে। এরপরে তোমাদের একটা আমি কাজ দিব, সেটি হচ্ছে আমি তোমাদের যে কাজটি দিব সেটি হচ্ছে আদর্শ আচরণ হতে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ বিশ্লেষণ করো অথবা বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিপাদন করো। বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিপাদন করো। অথবা বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করো। অর্থাৎ বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উঠিয়ে নাও। আশা করছি তোমরা ইতোমধ্যে উঠে ফেলেছো। এখন আমি একটু তোমাদের এই বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসি যে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, এটি ব্যাখ্যা করতে গেলে আমার বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিপাদন হয়ে যায়। আর বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিপাদনটা করেছেন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। এজন্য তার নাম অনুসারে এটিকে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণও বলা হয়। অর্থাৎ সমীকরণটি হলো যে অথবা P plus m square a ভাগ v square into v minus nb is equal to nRT প্রতিপাদন করো। P plus m square a ভাগ v square into v minus nb is equal to nRT সমীকরণটি প্রতিপাদন করো। তাহলে 1 2 3 4 অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর একটি প্রশ্নের উত্তর জানলেই হয়ে যাবে। তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় এবং যে কোনো ধরনের তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। এজন্য অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। তো চলো প্রথমে আমি আলোচনা করি যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হলো দুইটা। তাহলে বিচ্যুতির কারণ অর্থাৎ বিচ্যুতির কারণ হলো দুইটি। বিচ্যুতির কারণ হচ্ছে দুইটি, যথা এক আয়তন ত্রুটি
আর একটা হচ্ছে, একটি হচ্ছে আয়তন ত্রুটি, আরেকটি হচ্ছে চাপ ত্রুটি। একটি হচ্ছে আয়তন ত্রুটি, একটি হচ্ছে আয়তন ত্রুটি, আর একটা হচ্ছে চাপ ত্রুটি। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ আমরা শিখেছি যে পিভি, আমরা আদর্শ গ্যাসের সমীকরণে শিখেছি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে শিখেছি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণে দুইটা কথা বলা হয়েছে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল বিকর্ষণ বল নাই বললেই চলে, এই কথাটা বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে একটা গ্যাস অণু যতটাই ক্ষুদ্র অণু হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু আকর্ষণ বল থাকবে, এটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল বিকর্ষণ বল নেই, এই কথাটি বলা হয়েছে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে অণুগুলোর মধ্যে অবশ্যই কোনো না কোনো আকর্ষণ বল থাকবে অথবা বিকর্ষণ বল থাকবে, এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে, আদর্শ গ্যাস সমীকরণ যখন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিপাদন করেছে, সেখানে গ্যাসের অণুগুলোর আয়তনকে নেগলেক্ট করা হয়েছে, অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনটাকেই সম্পূর্ণরূপে ধরা হয়েছে, যেখানে গ্যাসের অণুগুলোর আয়তন ধরা হয়নি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে গ্যাসের অণুগুলোর আয়তন যত নগণ্য হোক না কেন, গ্যাস পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো কিছু না কিছু জায়গা, কিছু না কিছু আয়তন বা কিছু না কিছু স্থান দখল করে থাকে। তাহলে ওরা, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পি আর আয়তন ভি পাত্রের আয়তনই ধরা হয়েছে, অর্থাৎ গ্যাস পাত্রের চাপ গ্যাস পাত্রের আয়তনকে ধরা হয়েছে ইজ ইকুয়াল টু এনআরটি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস 1 মোল গ্যাসের জন্য চাপ প্রমাণ করেছেন, চাপ প্রমাণ করেছেন n স্কয়ার a ভাগ v স্কয়ার। 1 মোল গ্যাসের জন্য চাপ প্রমাণ করেছেন, 1 মোল গ্যাসের জন্য প্রমাণ করেছেন a ভাগ v স্কয়ার। যখন এটি n মোল গ্যাসের জন্য, অর্থাৎ একটা পাত্রে যখন n মোল গ্যাস থাকে, ঠিক তখন কি পরিমাণ চাপ প্রয়োগ করে গ্যাস পাত্রের মধ্যে, সেটি বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস প্রমাণ করেছেন n স্কয়ার a ভাগ v স্কয়ার। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে চাপকে পি ধরা হয়েছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই চাপ পি এর সাথে n স্কয়ার a ভাগ v স্কয়ার যোগ করা হয়েছে। এরপর আসি আয়তন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের টোটাল আয়তনটাই হিসাব করা হয়েছে। তাহলে কি ওই পাত্রে কি আদর্শ গ্যাস বলতে কিছু ছিল না? অবশ্যই ছিল। বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি সেটা আমরা কল্পনা করি, সে যতই ক্ষুদ্র আয়তন দখল করুক না কেন, একটা গ্যাসের পাত্রে গ্যাসের অণুগুলো যদি বি পরিমাণ জায়গা দখল করে, এন সংখ্যক গ্যাস এনবি পরিমাণ জায়গা দখল করবে। তাহলে টোটাল পাত্রের আয়তন যদি ভি হয়, এই ভি থেকে যদি আমি এনবি পরিমাণ জায়গা বাদ দেই, অর্থাৎ বিয়োগ করি, তাহলে আমি গ্যাস পাত্রের ফাঁকা আয়তন পাবো। অর্থাৎ যেখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনকে ভি ধরা হয়েছে, সেখানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাস পাত্রের আয়তন ধরতে হবে ভি মাইনাস এনবি, কারণ এনবি পরিমাণ জায়গা বাস্তব গ্যাস দখল করে আছে। তাহলে সূত্রটি দাঁড়ালো কি, পি এর পরিবর্তে, অর্থাৎ এই পি এর পরিবর্তে পি প্লাস এন স্কয়ার এ ভাগ ভি স্কয়ার, আর ভি এর পরিবর্তে ভি মাইনাস এন ভি ইজ ইকুয়াল টু এন আর টি। ইহাই বাস্তব গ্যাস সমীকরণ, ইহাই ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ। আর যখন বলবে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি, তখন আয়তন ত্রুটি এবং চাপ ত্রুটি নিয়ে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, তখন এই সমীকরণটি আর প্রতিপাদন করার প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি প্রত্যাশা করছি তোমাদের যে নির্ধারিত সিলেক্টেড বুক দেওয়া হয়েছে, সেই বইটি যদি তোমরা অ্যানালাইসিস করো, একটু রিডিং পড়ো, একটু বুঝে শুনে প্র্যাকটিস করো, তাহলে আয়তন ত্রুটি চাপ ত্রুটি তোমরা পড়লে খুব সুন্দরভাবে খাতায় লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আমি আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।